বছরের প্রথম ৩ মাসে নিট বিদেশি বিনিয়োগ এসেছে দ্বিগুণ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য। ৩ মাসের ব্যবধানে খেলাপি ঋণে স্বস্তি। ২০২৪-এ বিএনপির চেয়ে দ্বিগুণ আয় জামায়াত ইসলামীর। বেশিরভাগই চাঁদা অনুদান থেকে, প্রার্থীদের ব্যয়ে স্বচ্ছতা আনার তাগিদ। ট্রাম্পের শুল্কের খড়গ এবার বিয়ের খরচে সর্বনিম্ন ব্যয় $৩৩,০০০, ৫ বছরে বেড়েছে প্রায় ২০%। স্বাগত ৭১ বিজনেসের সাথে আছে আমি আব্দুল্লাহ ফারুক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলতি অর্থ বছরের প্রথম ৩ মাসে সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে $১০৬ কোটি। এর মধ্যে নিট এফডিআই ৩১.৫ কোটি, যা গেল অর্থ বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ। এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। সবশেষ তথ্য অনুযায়ী ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে দেশি বিদেশি বিনিয়োগ এসেছে $১৪১ কোটি, যা এর আগের বছরের একই সময়ের চেয়ে ৮০% বেশি। তবে সরাসরি বিদেশি বিনিয়োগে এখনও সিংহভাগ কোম্পানিগুলো পুনর্বিনিয়োগ, এরপরে আন্তঃঋণ, সবচেয়ে কম ইকুইটি বিনিয়োগের হার। ৩ মাসের মাথায় বেশ খানিকটা কমেছে ব্যাংক খাতের খেলাপি ঋণ। ডিসেম্বর শেষে যা দাঁড়িয়েছে ৩০.৩৪%, আর একীভূত ৫ ব্যাংকের অংশ বাদ দিলে তা ২৪.৫৩%। রোববার অনুষ্ঠিত ব্যাংকের সভায় বিষয়টি তুলে ধরা হয়। গণভোটে হ্যাঁ ভোট পেতে একীভূত ব্যাংকগুলোর শাখায় ২টি করে ব্যানার টাঙানোর নির্দেশনা দেওয়া হয়েছে সভায়। এছাড়া দেশে বিদেশি বিনিয়োগ এলে তা দ্রুত অনুমোদনের বিষয়টি আলোচনা হয় ব্যাংকার সভায়। গুরুত্ব দেওয়া হয় বৈদেশিক বাণিজ্যে। মূল্যস্ফীতি প্রত্যাশা অনুযায়ী না কমায় নীতি সুধার সমন্বয় করা হচ্ছে না বলে জানানো হয় সভায়। সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, ৪ ডেপুটি গভর্নর ও সব বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন। ব্যাংক খাতের উপর আস্থা ফিরতে শুরু করেছে গ্রাহকদের, ফলে বাড়তে শুরু করেছে টাকা জমা রাখার প্রবণতা। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে ৬ মাসে প্রায় ২৫,০০০ কোটি টাকা ফিরেছে ব্যাংক ব্যবস্থায়, যাকে ইতিবাচক বলছেন সংশ্লিষ্টরা। তাদের মতে নিয়ন্ত্রক সংস্থার কিছু উদ্যোগ এই আস্থা ফেরাতে ইতিবাচক ভূমিকা রাখছে। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল জাহের আনাস। গেল কয়েক বছর ধরেই অস্বস্তিতে অর্থনীতি, যার মূলে ছিল দুর্বল ব্যাংক ব্যবস্থা। সীমাহীন লুটপাট আর অব্যবস্থাপনার কারণে ভঙ্গুর এ খাত নিয়ে চ্যালেঞ্জে পড়ে অন্তর্বর্তী সরকারও। তবে গেল ১.৫ বছরের নানামুখী সংস্কার আর উদ্যোগে অবশেষে খানিকটা আস্থা বেড়েছে সাধারণ মানুষের, যা স্পষ্ট হয়েছে ব্যাংক ব্যবস্থার বাইরে অর্থ সরবরাহ কমার মাধ্যমে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সেপ্টেম্বরে ব্যাংকের বাইরে নগদ টাকার পরিমাণ ছিল ২,৭৪,৭২৪ কোটি, আর নভেম্বরে তা কমে দাঁড়িয়েছে ২,৬৯,০০০ কোটি। অর্থাৎ ২ মাসেই মানুষের হাতে থাকা নগদ টাকা কমেছে ৫,০০০ কোটির মতো, যা ব্যাংকে ফিরেছে বলেই মনে করছেন খাত সংশ্লিষ্টরা। অনেকগুলো ভোট ভেঙে দিয়েছে, আপনি জানেন। তাতে পাবলিক কনফিডেন্স এজ ওয়েল এজ কিছু সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। কারণ ব্যাংকিং ব্যবসাটা আপনারা জানেন যে সুশাসন যেখানে নিশ্চিত না হয় সেখানে আর্থিক প্রশাসন বা আর্থিকভাবে ভালোভাবে কাজ করে না। এজন্য আমরা মনে করি এগুলা হওয়াতে মানুষ আস্তে আস্তে ব্যাংকের দিকে ফিরে আসতেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী গত জুন মাসে ব্যাংক ব্যবস্থার বাইরে নগদ অর্থের পরিমাণ ছিল ২,৯৬,৪৫২ কোটি টাকা। তবে জুলাই থেকে তা কমতে থাকে ধারাবাহিকভাবে। নগদ টাকার পাশাপাশি বাজারে মুদ্রা সরবরাহ কমেছে এই সময়ে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে সেপ্টেম্বরে রিজার্ভ মানি ছিল প্রায় ৩,৮৮,১৯৬ কোটি টাকা। এক মাসেই যা কমে ৭,৩০৯ কোটি টাকা। যখন নতুন গভর্নমেন্ট আসলো, ইন্টারিম গভর্নমেন্ট আসলো, নতুন করে রিফর্ম শুরু হলো, ব্যাংকগুলোর আস্থার রিফর্ম শুরু করলো, তখন কিন্তু আস্তে আস্তে এটা কনফিডেন্স বাড়লো। এরপরে থেকে জুন থেকে এখন ক্রমান্বয়ে এখন পর্যন্ত সর্বশেষ নাগাদ যেটা নভেম্বরে, এটা ২,৭০,০০০ কোটি টাকায় দাঁড়িয়েছে কারেন্ট ব্যাংক। তার মানে কি ৩০,০০০ কোটি টাকা ফ্রেশ পকেট থেকে ব্যাংকে ঢুকছে। এই ব্যাংক আবার এই টাকাটা লোন দিবে, লোন দিলে আবার সেটা অ্যাডভান্স আকারে দিবে, দিয়ে মানি হবে আর কি। তো এইটা একটা ভালো ইন্ডিকেশন হয়েছে আর কি। ব্যাংক খাতে আস্থা ফেরার পাশাপাশি আমানতের সুদহার বৃদ্ধিও আরেক কারণ বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। আব্দুল জাহের আনাস, ৭১, ঢাকা। জানুয়ারির ১০ দিনেই $1 বিলিয়ন ছাড়ালো প্রবাসী আয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী এই সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $১১,৭০,০০,০০০। এই আয় গেল বছরের একই সময়ের চেয়ে বেড়েছে ৫৭% বা $৪১ কোটি। কেন্দ্রীয় ব্যাংকের পাঠানো তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের ১ জুলাই থেকে ১০ জানুয়ারি পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে $১,৭৩৯ কোটি, যা আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে বেড়েছে ২০%। উল্লেখ্য, সবশেষ ডিসেম্বরে প্রবাসীরা দেশে পাঠান $৩২২ কোটি।
আর অর্থ বছরের প্রথম 6 মাসে মোট দেশে আসে 1,626 কোটি মার্কিন ডলার। 2024 সালে বিএনপির চেয়ে দ্বিগুণ আয় করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী, টাকার অঙ্কে যা 29 কোটি। আয়ের বেশিরভাগই ছিল চাঁদা ও অনুদান থেকে। তবে আশ্চর্যের তথ্য হলো দলটি ছিল না কোনো ব্যাংক হিসাব। নির্বাচন কমিশনের দেওয়া প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। অন্যদিকে একই বছর বিএনপির আয় ছিল 15.5 কোটি। বিশ্লেষকরা মনে করেন জনগণের আস্থা অর্জনে রাজনৈতিক দলগুলোর হিসাবে স্বচ্ছতা থাকা জরুরি। রাকিব আল জাবেদের রিপোর্ট। নির্বাচনে ভোটারদের মন জয় করতে প্রার্থীদের খরচ করার প্রতিযোগিতা দীর্ঘদিন ধরে। কমিশন থেকে এই সংক্রান্ত সীমা বেঁধে দেয়া থাকলেও তা মানতে পারেন না অনেকেই। কারো বিরুদ্ধে অভিযোগ উঠে শত কিংবা হাজার কোটি টাকা লেনদেনের। তবে কোথা থেকে আসে এসব অর্থ, সেই জবাবও মেলে না অনেক ক্ষেত্রে। অবশ্য প্রার্থীদের এই ব্যয়ের সঙ্গে খুব একটা আর্থিক সামঞ্জস্য নেই অংশ নেয়া দলগুলোর। নির্বাচন কমিশনের সবশেষ হিসাবে দেশে বর্তমান নিবন্ধিত রাজনৈতিক দল 60টি, আর এসবের মধ্যে 2024 সালে সবচেয়ে বেশি আয় করা দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। অডিট রিপোর্ট অনুযায়ী ওই বছর তারা মোট আয় করে 29 কোটি টাকা। এ আয়ের 57% বা 16.5 কোটি টাকা ছিল কর্মী ও সদস্যদের দেয়া চাঁদা, আর প্রায় 12 কোটি টাকা আসে বিভিন্ন ব্যক্তি ও সংস্থার কাছ থেকে অনুদান হিসেবে। এসব আয়ের বিপরীতে দলটি ব্যয় করে 24 কোটি। সে হিসাবে উদ্বৃত্ত ছিল 5 কোটি টাকার উপরে। তবে মজার ব্যাপার হলো দলটির নেই কোনো ব্যাংক হিসাব। দুঃখের বিষয় হলো যে অনেক সময় এগুলো ফলো করা হয় না। কোথা থেকে অর্থায়ন হচ্ছে সেটাও স্পষ্টভাবে বলা হয় না। অর্থ কিভাবে ব্যয় করা হচ্ছে সেটাও বলা হয় না। একটা নিয়ম মাফিক একটা আয় ব্যয়ের খরচ দেয়া হয়ে থাকে। এসবগুলোতে আমরা দেখেছি যে এসব কারণে অতীতে অনেক সময় আমাদের দেশে গণতন্ত্র দুর্বল হয়েছে। জামাতের পর 2024 সালে দ্বিতীয় সর্বোচ্চ আয় ছিল বিএনপির 15 কোটি 65 লাখ টাকা, আর এই আয়ের বিপরীতে ব্যয় হয় 4 কোটি 80 লাখ 4 হাজার টাকা। এসব আয়ের উল্লেখযোগ্য অংশ আসে জাতীয় নির্বাহী কমিটির মাসিক চাঁদা, বই পুস্তক বিক্রয়, বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের অনুদান ও সুদ থেকে, আর উদ্বৃত্ত ছিল প্রায় 11 কোটি টাকা। এগুলো থেকে আমরা যত দ্রুত বেরিয়ে আসতে পারবো এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতার ভিত্তিতে এসব আয় ব্যয় আমরা করতে পারবো, ততই কিন্তু গণতন্ত্রকেও এটা শক্তিশালী করবে। বড় দুই দল থেকে বেশ খানিকটা দূরে ছিল নানা কর্মকাণ্ডে বিতর্কিত জাতীয় পার্টির আয়। 2024-এ যা ছিল মাত্র 2 কোটি 64 লাখ, আর ব্যয় করেছিল 1 কোটি 79 লাখ। এছাড়াও আমার বাংলাদেশ এবি পার্টি আয় দেখিয়েছে 1 কোটি 37 লাখ 94 হাজার, বিপরীতে ব্যয় করেছে 1 কোটি 36 লাখ। ওই বছর গণ অধিকার পরিষদের আয় হয় 46 লাখ 4 হাজার টাকা, আর বছর শেষে দলটি ব্যয় করেছে 45 লাখ 96 হাজার। যদিও নতুন নিবন্ধিত দল এনসিপির কোনো আয় ব্যয়ের হিসাব মেলেনি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। রাকিব আল জাবেদ, 71, ঢাকা। সপ্তাহের প্রথম কার্যদিবসে বড় ধরনের পতন হয়েছে পুঁজিবাজারে। দিন শেষে ডিএসসির সূচক 59 পয়েন্ট কমে দাঁড়ায় 4,939 পয়েন্টে। দিনের শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল লেনদেনে, ফলে কয়েক মিনিটের মধ্যেই 1.5 মাস পর সূচক উঠে 5,000-এর ঘরে। তবে তারপরও নামতে শুরু করে ডিএসসিএক্স। দিন শেষে বাজার হারায় 1.18% সূচক। এদিন লেনদেন হয় 412 কোটি টাকা। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে 38টির, কমে 313টির, আর অপরিবর্তিত ছিল 41টির দাম। ডিএসসির মতো একই প্রবণতা ছিল সিএসিতেও। দিন শেষে সিএসপিআই 116 পয়েন্ট কমে দাঁড়ায় 13,877 পয়েন্ট। আইপিএল ইস্যুতে বাংলাদেশ ভারত বাণিজ্যে প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, সব দেশের সাথেই উদার বাণিজ্যে বিশ্বাসী বাংলাদেশ। কিছু ক্ষেত্রে আমদানি কমলেও ভারতের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে সেরকম কোনো প্রভাব পড়েনি। দেশটির সাথে বাণিজ্য সহজীকরণের চেষ্টা চলছে। এ সময় তিনি জানান, রমজানে নিত্যপণ্যের বিষয়ে সার্বিক পর্যালোচনা করতে 19 জানুয়ারি অংশীজনদের সাথে বৈঠক হবে। এখন থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে শোধ করা যাবে কর ও ভ্যাট। সকালে 100 কোটি টাকার 2টি রাজস্ব চালান পরিশোধের মাধ্যমে এই চালান পদ্ধতির উদ্বোধন করেন এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান। এর ফলে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিকাশের মাধ্যমে যে কোনো অঙ্কের ভ্যাট চালান পরিশোধ করতে পারবেন করদাতারা। এনবিআর চেয়ারম্যান জানান, ডিজিটাইজেশনের ফলে এখন চাইলেই কেউ জাল চালান দিতে পারবেন না। পাশাপাশি সরকারি কোষাগারে সঠিক সময়ে রাজস্ব জমা হবে। তাই পুরোপুরি ডিজিটাইজেশন হলে ম্যানুয়াল চালান বন্ধ করে দেওয়া হবে বলেও জানান তিনি। এ সময় আগামী অর্থবছর থেকে কর্পোরেট কর ও অনলাইনের সেবা নিয়ে আসা হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। ইসলামী ব্যাংকগুলো শরিয়া আইন না মানায় বড় বিপর্যয় হয়েছে বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সকালে এমকেশের নতুন লোগো উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, ক্যাশলেস বাংলাদেশ গড়াই এখন নিয়ন্ত্রক সংস্থার মূল লক্ষ্য। বলেন, ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠিত হলে দুর্নীতি কমবে, একই সাথে বাড়বে রাজস্ব আদায়।
ক্যাশলেস সোসাইটি গড়তে দেশের সব শ্রেণীর মানুষকে কিউআর কোডের আওতায় আনার কথাও বলেন গভর্নর। বলেন, এই ব্যবস্থা বাধ্যতামূলক করতে হবে উদ্যোক্তাদের ক্ষেত্রে। বাংলাদেশে ইসলামিক ব্যাংক অলরেডি একটা শক্তিশালী অবস্থানে আছে, কিন্তু একটা বড় ধাক্কা খেয়েছে সরকারিভাবেই ডাকাতি করা ব্যাংকগুলো। আমি চাই না যে আমাদের দেশের ইসলামিক ব্যাংক শুধু ইসলামিক সেন্টিমেন্টকে বিক্রি করে বড় হোক। শরিয়া ভিত্তিক প্রিন্সিপালসকে মেনে আমরা কিভাবে সর্বোচ্চ মানের সেবা এবং রিটার্ন দিতে পারবো। ভেনেজুয়েলার অপরিশোধিত তেল কেনার চেষ্টা করছে ভারতের রিলায়েন্স গ্রুপ, এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মূলত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে 500% শুল্ক আরোপের হুঁশিয়ারির কারণে বিকল্প উৎস খুঁজছে ভারত, যার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র অর্থ মন্ত্রণালয়ের সাথে বৈঠক করেছে রিলায়েন্সের প্রতিনিধিরা। হোয়াইট হাউস জানায়, ভারতকে তেল কেনার অনুমোদন দিলেও এর নিয়ন্ত্রণ থাকবে মার্কিন প্রশাসনের হাতে। এর আগে গেল বছরের প্রথম 4 মাসে মার্কিন লাইসেন্সের অধীনে ভেনেজুয়েলা থেকে 63,000 ব্যারেল আমদানি করে রিলায়েন্স। শুল্ক নিয়ে এক কঠিন খেলায় মেতেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর তাতেই টালমাটাল বিশ্ব অর্থনীতি, যার বিরূপ প্রভাব পড়েছে বিয়ের বাজারেও। তথ্য বলছে, গেল 5 বছরে শুধু যুক্তরাষ্ট্রেই বিয়ের খরচ বেড়েছে 18%, অর্থের হিসাবে যা $33,000। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া ইসলাম তুলি। যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমাতে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর তাতে হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন শুল্ক নীতিকে। বৈশ্বিক বাণিজ্য ভারসাম্য রক্ষায় ট্রাম্পের এই নীতির বিরূপ প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে, যেখানে আমদানিকৃত পণ্যের অতিরিক্ত দাম বাড়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে মার্কিনীদের। এতে বাদ যায়নি বিয়ের বাজারও। তথ্য বলছে, যুক্তরাষ্ট্রে বছরে 2 মিলিয়নেরও বেশি বিয়ের অনুষ্ঠান হয়ে থাকে, যেখানে গেল 5 বছরে খরচ বেড়েছে 18%, অর্থের হিসেবে যা $33,000। বিয়ের অনুষ্ঠান পরিকল্পনাকারী বিশ্বখ্যাত প্রতিষ্ঠান দ্য নটের তথ্য বলছে, যুক্তরাষ্ট্রে একটি বিয়ের পোশাকের গড় দাম $2,100, যা সাধারণত 1 বছরের বেশি সময় হাতে নিয়েই অর্ডার দেওয়া হয়, যার ফলে নতুন শুল্কনীতির কারণে সরবরাহের সময় পর্যন্ত দাম বাড়তে পারে আরও অন্তত 30 থেকে 40%। একই অবস্থা বিয়ের আরেক অনুষঙ্গ কেকের। সাধারণত বিয়ের সপ্তাহ 3 আগে অর্ডার করা কেকগুলোর জন্য ব্যয় করতে হয় গড়ে $550। শুল্কের কারণে এই খাতে দাম বাড়তে পারে 20% পর্যন্ত। শুল্কের খড়গ পোহাতে হচ্ছে বাগদানের আংটি ও হীরার গহনার ক্ষেত্রেও, কেননা বেশিরভাগ হীরা কাটা ও পলিশ হয়ে থাকে ভারতে, যেখানে এখনও রয়েছে 50% শুল্কের চাপ। যদিও ব্যয় কমাতে ভারতের পরিবর্তে অন্য বাজার খুঁজছেন সংশ্লিষ্টরা। এদিকে বাড়ছে ল্যাবে উৎপাদিত হীরার চাহিদাও। আগামী 5 বছরে বাগদানের আংটির বাজারের প্রায় 80%ই চলে যেতে পারে তাদের হাতে। খরচ বাড়ছে গৃহসজ্জায় ফুলের ক্ষেত্রেও। যুক্তরাষ্ট্রে ফুলের 80%ই আমদানিকৃত। নট বলছে, সাধারণত ফুলের জন্য দম্পতিরা গড়ে $2700 পর্যন্ত খরচ করে থাকেন। শুধু তাই নয়, ফুলদানি ও মোমবাতিও আমদানি করা হয় চীন থেকে। রয়েছে বিয়ের ভ্যানুর জন্য আলাদা খরচ, যার জন্য ব্যয় হতে পারে $12,000। সব মিলিয়ে বলা যায়, ট্রাম্পের শুল্কের মাসুল গুনতে হচ্ছে স্বয়ং মার্কিনীদের। নাদিয়া ইসলাম তুলি, 71। দর্শক, এই ছিল 71 বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। থাকুন 71-এর সাথেই।